সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পূর্ণমান থাকছে 40 নম্বর এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে দেওয়া আছে নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া, নরওয়ে, জাপান না শ্রীলঙ্কা। এখানে 4টি অপশন দেওয়া আছে, কোনটা নিশীথ সূর্যের দেশ? উত্তর হচ্ছে নরওয়ে। ঠিক আছে। 2 নম্বর থেকে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি কর্কট ক্রান্তি রেখায় সুমেরু বিন্দুতে, নিরক্ষরেখা না কুমেরু বিন্দুতে? তো পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি হচ্ছে নিরক্ষরেখায়। 3 নম্বর থেকে পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হীরাকুদ, ফারাক্কা, মাইথন না পাঞ্চেত? তো পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ফারাক্কা। 4 নম্বর থেকে পৃথিবী কেন্দ্রিক মতবাদের প্রবক্তা ছিলেন কোপার্নিকাস, অ্যারিস্টটল, ব্রুনো না ব্রাহে? তো পৃথিবী কেন্দ্রিক মতবাদের প্রবক্তা ছিলেন কে? অ্যারিস্টটল। 5 নম্বর থেকে সারা বছরই প্রায় দিন রাতের সমান নিরক্ষীয় অঞ্চলে, সুমেরু অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে না কুমেরু অঞ্চলে? তো সারা বছরই প্রায় দিন রাত সমান কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। এরপর 6 নম্বর থেকে ভারতের একটি কয়লাখনি অঞ্চল নয়, সেটা হচ্ছে রানীগঞ্জ, ঝরিয়া, সিঙ্গারেনি না বাদাম পাহাড়? তো ভারতের কয়লাখনি নয় কোনটা? এটা হচ্ছে বাদাম পাহাড়। 7 নম্বর থেকে সমুদ্রের মাছ স্থায়ী সম্পদ, পূরণশীল সম্পদ, মানবিক সম্পদ না প্রাকৃতিক সাংস্কৃতিক সম্পদ? সমুদ্রের মাছ এটা হচ্ছে একটি পূরণশীল সম্পদ। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়ের দাগা দেওয়া আছে, বাক্যে সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখতে হবে। 1 × 3 = 3। 1 নম্বর থেকে তামিলনাড়ুর নেভেলি ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা ক্ষেত্র, এটা লিখবে ঠিক। 2 নম্বর থেকে অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার, এটা হবে ভুল। 3 নম্বর থেকে পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় 40,000 কিলোমিটার, এটা লিখবে ভুল। ওকে, এরপর দেখো ক্ষয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 3 = 3। 1 নম্বর দাগে জলবিদ্যুৎ এক প্রকার ড্যাশ সম্পদ, তো জলবিদ্যুৎ হচ্ছে এক প্রকার অফুরন্ত সম্পদ। 2 নম্বর দাগে পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল ড্যাশ, তো পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল হচ্ছে মাউন্ট এভারেস্ট। এবার দেখো 3 নম্বর দাগে 4 জুলাই কক্ষপথে পৃথিবীর অবস্থানকে ড্যাশ বলে? তো 4 জুলাই কক্ষপথে যে পৃথিবীর অবস্থান তাকে বলা হয় অপসূর অবস্থান। নেক্সট প্রশ্ন হচ্ছে গয়ের দাগে 2 কথায় উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 2 = 2। নাম্বার 1, ব্যবহারে ফুরবে না এমন সম্পদকে কি বলে? তো ব্যবহারে ফুরবে না এমন সম্পদকে বলা হয় অফুরন্ত সম্পদ। অথবা দামোদর উপত্যকা কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত? তো দামোদর উপত্যকা কয়লা সম্পদের জন্য বিখ্যাত। 2 নম্বর দাগে ভূপৃষ্ঠের কোথায় সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়? প্রায় সমান হয়। ঠিক আছে, উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলে। অথবা মহাবিষুব কোন তারিখে হয়? এখানে উত্তর লিখবে 21শে মার্চ তারিখে মহাবিষুব হয়। নেক্সট হচ্ছে 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর লেখো। ওকে, 2 × 3 = 6। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। এখানে দেখো নাম্বার 1 বলা হচ্ছে নিশীথ সূর্য কি? উত্তর লিখবে নিশীথ সূর্য হচ্ছে প্রধানত পৃথিবীর পরিক্রমণ গতি এবং নিরক্ষরেখার হেলানো অর্থাৎ 66.12 ডিগ্রি কোণে, ঠিক আছে, হেলে অবস্থানের জন্য 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এই 6 মাস সুমেরুতে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশতে, ওকে, এবং তার আশেপাশে একটানা দিন থাকে। এই সময় নরওয়ের উত্তর সীমান্তের হামারফেস্ট বন্দর, যেটার মান হচ্ছে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ, সেখানে গভীর রাতেও দূরে উত্তর মেরুর আকাশে সূর্য দেখা যায়। একে বলে নিশীথ সূর্য। ঠিক আছে, একে নিশীথ সূর্য বলা হয়। আর নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? এই জন্য নরওয়ের হামারফেস্ট বন্দর এবং তার আশেপাশের জায়গাসমূহকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। ঠিক আছে। অথবা সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? তো সূর্যকে সামনে রেখে পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তন করে চলেছে। সেই জন্য আমরা প্রত্যহ সকালে পূর্ব দিকে সূর্যকে উদয় হতে এবং পশ্চিম দিকে সূর্যকে অস্ত যেতে দেখি। দৈনিক বা প্রতিদিন আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকে সূর্যের দৈনিক আপাত গতি বলা হয়। 2 নম্বর দেখা প্রশ্ন। ওকে, তো জিপিএসের যে কোনো দুটি ব্যবহার লেখন। তো জিপিএসের ব্যবহার 1 নম্বর হচ্ছে অবস্থান নির্ণয়। জিপিএসের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা হয় বা নিখুঁতভাবে জানা যায়। নেক্সট হচ্ছে 2 নম্বর থেকে দিক নির্ণয় করা। জিপিএসের সাহায্যে জাহাজ, স্টিমার ও নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, অথবা দিয়ে দেওয়া আছে দিগন্ত রেখা কাকে বলে? উত্তর লিখবে কোনো ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে। যে কাল্পনিক রেখায় মিশেছে
আকাশ মিশেছে বলে মনে হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি দিগন্ত রেখা। এরপর 3 নম্বর দেখে সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? তো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে, যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। অথবা নিরপেক্ষ উপাদান কাকে বলে? এখানে উত্তর লিখবে পরিবেশ থেকে প্রাপ্ত যেসব বস্তু বা পদার্থ সম্পদ নয়, আবার সম্পদ উৎপাদনে কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি করে না, সেই সব সামগ্রীকেই নিরপেক্ষ উপাদান বলে। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 3 নম্বর করে দেওয়া আছে এবং 3 লিখে 9 নম্বর দেওয়া আছে, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 1 নম্বর দাগে প্রশ্ন, আবর্তন গতি না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো পৃথিবীর আবর্তন গতির জন্য পর্যায়ক্রমে দিন ও রাত্রি সংঘটিত হয়, এর ফলে পৃথিবীর বিভিন্ন অংশে উষ্ণতার সমতা বজায় থাকে। ওকে, এই কারণে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টির উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতি না থাকলে পৃথিবীর যে অংশ চিরকাল সূর্যের দিকে অবস্থান করত, সেই অংশ প্রখর উত্তপ্ত এবং এর বিপরীত অংশ আলো ও উত্তাপের অভাবে প্রবল শীতল হতো, ফলে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীজগতের কোনো অস্তিত্বই থাকতো না। নেক্সট প্রশ্ন হচ্ছে, অথবা দিয়ে বলা হচ্ছে অপসূর ও অনসূর অবস্থানের মধ্যে পার্থক্য করো। তো অপসূর ও অনসূর অবস্থানের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর 4 জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার হয়, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অপরদিকে 3রা জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, অর্থাৎ প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার হয়, একে পৃথিবীর অনসূর অবস্থান বলে। 2 নম্বর পার্থক্য, অপসূর অবস্থানে সূর্য পৃথিবী থেকে দূরে থাকে বলে সূর্যকে ছোট দেখায় এবং পৃথিবীর পরিক্রমণ বেগ কমে যায়, ঠিক আছে। 2 নম্বর অনসূর অবস্থানে সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব কম থাকে বলে পৃথিবীর পরিক্রমা বেগ বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 3 নম্বর দেখে 3 নম্বর পার্থক্য হচ্ছে অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে হয় গ্রীষ্মকাল, আর অনসূর অবস্থানে উত্তর গোলার্ধে শীতকাল থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহগুলির মধ্যে পার্থক্য করো। 1 নম্বর হচ্ছে অন্তর্ভাগের গ্রহগুলি সূর্যের কাছে অবস্থান করে, আর বহির্ভাগের গ্রহগুলি সূর্য থেকে দূরে অবস্থান করেন। 2 নম্বর অন্তর্ভাগের গ্রহগুলি আকারে বড়, বহির্ভাগের গ্রহগুলি আকারে ছোট। 3 নম্বর অন্তর্ভাগের গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল, আর বহির্ভাগের গ্রহগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এইগুলো হচ্ছে বহির্ভাগের গ্রহ। এরপরের প্রশ্ন, অথবা দিয়ে দেওয়া আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর এক থাকে না কেন? এটা ব্যাখ্যা করতে হবে। তো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর এক থাকে না, কারণ পৃথিবী সূর্যকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে না, বরং উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, ঠিক আছে, এটাই হচ্ছে কারণ। এরপরে 1 নম্বর দিয়ে লিখছি দেখো, পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘোরে। এই উপবৃত্তাকার পথের কারণেই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর ধরে স্থির থাকে না। ওকে, কেপলারের আইন বলেন যে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরে। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। ওকে, এগুলো হচ্ছে পৃথিবীর দিকে সূর্যের যে দূরত্ব সেটা সবসময় এক থাকে না, এগুলো হচ্ছে কারণ। 3 নম্বর হচ্ছে অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখন। তো অপ্রচলিত শক্তির সুবিধাগুলি কী কী না, 1 নম্বর এই শক্তির উৎসগুলি প্রকৃতি থেকে বিনামূল্যে পাওয়া যায়। 2 নম্বর এই শক্তির উৎসগুলি হচ্ছে পরিবেশ বান্ধব, ঠিক আছে, কোনো পরিবেশ দূষণ হয় না। 3 নম্বর হচ্ছে এই শক্তির উৎসগুলি পুনর্নবীকরণযোগ্য, অর্থাৎ শেষ হয়ে গেলে আবার এগুলোকে পাওয়া যায় আর কি। অথবা পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য করো। তো পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর যেসব সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয় না, যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনাও নেই, তাদের পুনর্ভব সম্পদ বা প্রবাহমান বা অফুরন্ত সম্পদ বলা হয়। আর প্রকৃতিতে এমন অনেক সম্পদ আছে যেগুলির অবস্থান সুনির্দিষ্ট ও পরিমাণও সীমিত, তাদের অপুনর্ভব সম্পদ বা গচ্ছিত সম্পদ বলে। 2 নম্বর হচ্ছে পুনর্ভব বা প্রবাহমান সম্পদের উদাহরণ হলো সূর্যরশ্মি, জল, বায়ুপ্রবাহ, জোয়ার ভাটা শক্তি, এইগুলো হচ্ছে পুনর্ভব শক্তি। আর অপুনর্ভব বা গচ্ছিত সম্পদগুলির মধ্যে হলো কয়লা, খনিজ তেল, আকরিক লোহা, এইগুলোই। 3 নম্বর পার্থক্য হচ্ছে পুনর্ভব বা পূরণশীল সম্পদের পরিমাণ অফুরন্ত, এই সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। আর অপুনর্ভব বা গচ্ছিত সম্পদের পরিমাণ সীমিত, এবং অপুনর্ভব বা গচ্ছিত সম্পদগুলি পৃথিবীর সর্বত্র সমপরিমাণে পাওয়া যায় না। পরের প্রশ্ন 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। 1 নম্বর থেকে পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে প্রমাণ দাও। তো 1 নম্বর দিয়ে লিখবে পণ্ডিতদের মতামত। আজ থেকে প্রায় 2600 বছর আগে গ্রিক দার্শনিক পিথাগোরাস গাণিতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে পৃথিবীর আকার একটি গোলকের মতো গোলাকার। বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাসের মতন পণ্ডিতগণ এর সাথে একমত হয়েছিলেন।
2 নম্বর হচ্ছে নাবিকদের পৃথিবী পরিভ্রমণ। 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এবং 1577 সালে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক দিক পরিবর্তন না করে ক্রমাগত জাহাজ চালিয়ে যান এবং তারা যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই পুনরায় ফিরে আসেন। পৃথিবী গোলাকার বলেই এটি সম্ভব হয়েছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে পৃথিবীর অভিজ্ঞতা, পৃথিবী যে গোলাকার সেই সপক্ষে প্রমাণ। 3 নম্বর হচ্ছে সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না। পৃথিবী গোলাকার হওয়ায় সূর্যাস্ত প্রথমে পূর্বের দেশগুলিতে এবং পরে পশ্চিমের দেশগুলিতে ঘটে। 4 নম্বর কারণ হচ্ছে দিগন্ত রেখার বিস্তৃতি। একটি বড় খোলা বিস্তৃতির দিকে তাকালে মনে হয় যেন আকাশ ও পৃথিবী একটি বৃত্তাকার রেখায় মিশেছে। বৃত্তাকার রেখাটি হলো দিগন্ত রেখা। পৃথিবী গোলাকার হওয়ার কারণেই দিগন্ত রেখা বৃত্তাকার দেখায়। 5 নম্বর হচ্ছে গোলাকার সমুদ্র পৃষ্ঠে জাহাজের অবস্থান। যখন একটি জাহাজ দূরবর্তী সমুদ্র থেকে আসে তখন এর মাস্তুল এবং নিম্ন অংশটি প্রথম দৃশ্যমান হয়। ওকে, পৃথিবী গোলাকার তাই সমুদ্র পৃষ্ঠেও গোলাকার, ফলে জাহাজের ওপরের অর্ধেক অংশ আগে দেখা যায়। যখন একটি জাহাজ সমুদ্র সৈকত থেকে দূরে সমুদ্রের দিকে চলে যায় তখন জাহাজের নিচের অর্ধেকটি এবং ধীরে ধীরে সবশেষে মাস্তুল অদৃশ্য হয়ে যায়। এইগুলো হচ্ছে পৃথিবীর গোলাকৃতির যে প্রমাণ, সেগুলো আমরা লিখলাম। 2 নম্বর হচ্ছে সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। তো সম্পদ সংরক্ষণ কিনা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদের যথোপযুক্ত ও বিজ্ঞানসম্মত ব্যবহারই হলো সম্পদ সংরক্ষণ। সম্পদ সংরক্ষণের উপায়গুলি কী কী? 1 নম্বর হচ্ছে পরিবর্তিত দ্রব্যের ব্যবহার। বর্তমানের ব্যবহৃত সম্পদের পরিবর্তে যদি অন্য সম্পদ দিয়ে আমাদের সম্পদের চাহিদা পূরণ করা যায় তাহলে বহুল প্রচলিত সম্পদ নিয়ে আমাদের দুশ্চিন্তা অনেকাংশে কমে যাবে। 2 নম্বর সম্পদ ব্যবহারের বাহুল্য কমানো। প্রয়োজন মাফিক ব্যবহার করতে হবে, অতিমাত্রায় সম্পদ ব্যবহার না করলে সম্পদ সংরক্ষণ সম্ভব। 3 নম্বর হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবহার। কেবলমাত্র বিশেষ ক্ষেত্রে কোনো সম্পদ ব্যবহার করে ওই সম্পদের সংরক্ষণ করতে হবে। 4 নম্বর অপচয় রোধ। সম্পদ ব্যবহারের সময় অপচয় রোধ প্রয়োজন, আর অপচয় রোধ বন্ধ হলে তবেই সম্পদ সংরক্ষণ করা যাবে। 5 নম্বর প্রযুক্তির উন্নয়ন। উন্নত প্রযুক্তি প্রয়োগের ফলে স্বল্প কাঁচামালের সাহায্যে অধিক উৎপাদন সম্ভব হয়, এতেও সম্পদ সংরক্ষিত হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্পদ সংরক্ষণের আমরা যে উপায় সেগুলো লিখলাম। এরপর দেখো 6 নম্বর দেখে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 × 5 = 5। এখানে নাম্বার 1-এ দেওয়া আছে পশ্চিম ভারতের লিগনাইট খনি, একটি পারমাণবিক শক্তি উৎপাদক কেন্দ্র, একটি বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র, একটি তৈল খনি, পূর্ব ভারতের একটি কয়লা উত্তোলন কেন্দ্র। ঠিক আছে, এইগুলোকে তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করতে হবে। ঠিক আছে, তো আজকে আমরা তোমাদের 9-এর ভূগোল বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি এর প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের PDF গুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।